আচ্ছা, আঁচিলের জন্য যে হোমিওপ্যাথিক প্রতিকারগুলো আছে সেগুলো কি সব জায়গায় একই রকম? মানে হাতে আঁচিল হলেও যা, মুখে হলেও তাই? নাকি শরীরের কোন জায়গায় আঁচিলটা হয়েছে তার উপর ভিত্তি করে এর প্রতিকারও একদম বদলে যায়? এই ব্যাপারটা নিয়ে ঘাঁটলে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য সামনে আসে। চলুন আজ আমরা সেটাই একটু বিস্তারিতভাবে দেখে নিই। মানে আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটাই হলো আঁচিলটা ঠিক কোথায় হয়েছে সেটার উপর কি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নির্ভর করে। তো যে উৎস থেকে আমরা তথ্যগুলো নিয়েছি সেখানে কিন্তু ঠিক এই ব্যাপারটার উপরেই জোর দেওয়া হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেখানে ঠিক কি বলা হচ্ছে। তো আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা কি বিষয়ে দেখব তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। আমরা শুরু করব মুখের আঁচিলের প্রতিকার দিয়ে, তারপর দেখব শরীর আর হাত পায়ের আঁচিলের কথা, এরপর আঁচিলের ধরন আর তার কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়েও কথা বলবো, আর সব শেষে একটা সারসংক্ষেপ থাকবে যেখানে আমরা দেখব কোন প্রতিকারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বলতে পারেন এটা একটা কমপ্লিট গাইড। বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই, তাই না? চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক একদম মুখমণ্ডল দিয়ে। আমরা প্রথমে দেখব মাথা আর মুখের বিভিন্ন জায়গায় আঁচিলের জন্য ঠিক কি প্রতিকারের কথা বলা হয়েছে। আর এখানেই দেখুন ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। শুধু যে চোখের কাছের আঁচিল এমনটা বললেই কিন্তু হচ্ছে না। উৎস অনুযায়ী যদি ভ্রুতে আঁচিল হয় তার জন্য প্রতিকার একরকম, আবার চোখের পাতায় হলে সেটা আরেক রকম। এমনকি চোখের নিচে হলে প্রতিকারটা কিন্তু একেবারে আলাদা। মানে কতটা নির্দিষ্ট করে বলা ভাবা যায়। আচ্ছা, চোখের চারপাশ তো দেখা হলো। এবার চলুন মুখমণ্ডলের অন্য অংশগুলোর দিকে নজর দিই। যেমন ধরুন নাক, মুখ, এমনকি জিহ্বা বা দাড়ির নিচের আঁচিলের জন্যও কিন্তু একদম আলাদা আলাদা প্রতিকারের কথা বলা হয়েছে। তালিকাটা কিন্তু বেশ ডিটেলড, আর প্রত্যেকটা জায়গার জন্য পরামর্শ আলাদা। তো মুখের অংশটা আমাদের দেখা শেষ। এবার চলুন আমরা শরীরের একটু নিচের দিকে নামি। ঘাড় থেকে শুরু করে একেবারে আঙুল পর্যন্ত আমরা দেখব প্রতিকারগুলো কিভাবে বদলে যাচ্ছে। আচ্ছা, ঘাড় আর বাহুর জন্য কিন্তু কিছু কমন প্রতিকার দেখা যাচ্ছে। তবে এখানে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো সেটা হলো নখের একদম কাছে আঁচিল হলে তার জন্য কস্টিকামের মতো একটা নির্দিষ্ট প্রতিকারের কথা বলা আছে। এই যে নির্দিষ্টতা বা স্পেসিফিসিটি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। এবার যদি হাতের দিকে তাকাই তাহলে দেখব তালিকাটা আরও বড় আর আরও বেশি নির্দিষ্ট। মানে শুধু হাতে আঁচিল বললেই হবে না, সেটা কি হাতের তালুতে, নাকি আঙুলে অনেকগুলো একসাথে হয়েছে, নাকি শুধু বুড়ো আঙুলে। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আলাদা করে প্রতিকারের কথা বলা আছে। তার মানে লোকেশন বা জায়গাটা এখানেও একটা বিশাল ব্যাপার। এই উৎসটিতে শরীরের কিছু সংবেদনশীল জায়গার আঁচিলের প্রতিকারের কথাও উল্লেখ করা হয়েছে, যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম আঁচিলটা শরীরের কোথায় আছে, তার উপর ভিত্তি করে কি প্রতিকার হতে পারে। এবার চলুন আমরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি। এখন আমরা দেখব আঁচিলটা দেখতে কেমন, মানে তার ধরনটা কি, আর সেটার উপর ভিত্তি করে প্রতিকারগুলো কিভাবে পাল্টে যায়। প্রথমেই আসি সেই আঁচিলগুলোর কথায় যেগুলো বেশ পুরনো, মানে অনেক দিন ধরে আছে, যেগুলোকে আমরা ক্রনিক বলি। এই ধরনের পুরনো আঁচিলের জন্য এই উৎসদিতে মূলত 4টা প্রতিকারের কথা বলা হয়েছে। এরপরের ক্যাটেগরিটা হল শক্ত বা কঠিন আঁচিল। এগুলোর জন্য দেখুন এখানে 6টা আলাদা প্রতিকারের একটা লিস্ট দেওয়া আছে। আর একটা জিনিস খেয়াল করুন, নাইট্রিক অ্যাসিড আর থুজার মতো নামগুলো কিন্তু এখানেও ফিরে এসেছে। আচ্ছা, আঁচিলটা কি ছোট না বড়, তার উপরও কি প্রতিকার নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই করে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বড় আঁচিলের জন্য যে প্রতিকারগুলোর কথা বলা হয়েছে আর ছোট আঁচিলের জন্য যে লম্বা তালিকাটা, দুটোর মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। যদিও নাইট্রিক অ্যাসিড বা থুজার মতো কিছু কমন নাম কিন্তু দুটো তালিকাতেই রয়েছে, যা থেকে বোঝা যায় এগুলোর ব্যবহার বেশ ব্যাপক। তাহলে আমরা অবস্থান দেখলাম, ধরনও দেখলাম। এবার আমরা এমন কিছু আঁচিলের কথা বলবো যেগুলোর আরও কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন সেগুলো দেখতে ঠিক কেমন, সেগুলোতে জ্বালাপোড়া বা প্রদাহ হয় কিনা, কিংবা সেগুলো থেকে রক্ত পড়ে কিনা। এই সব ছোট ছোট ডিটেলসের উপর ভিত্তি করে প্রতিকারগুলো কিভাবে পাল্টে যায় চলুন দেখি। এই তালিকাটা একবার দেখুন তো, কি পরিমাণ ডিটেলড। আঁচিলটা কি ইনফ্লেমড, মানে ফুলে লাল হয়ে আছে, নাকি সেটা থেকে রক্ত পড়ার প্রবণতা আছে? দেখতে কি ছোট ডুমুরের মতো, নাকি বড় ফুলকপির মতো? দেখুন প্রত্যেকটা বর্ণনার সাথে একদম নির্দিষ্ট করে প্রতিকার জুড়ে দেওয়া হয়েছে। যেমন যখনই রক্ত পড়ার প্রবণতার কথা আসছে তখনই কিন্তু নাইট্রিক অ্যাসিডের নামটা চলে আসছে। বেশ, আমরা তো অনেকগুলো লোকেশন আর অনেক ধরনের আঁচিলের কথা জানলাম। এবার সময় হয়েছে সবকিছুকে একসাথে করে একটা সারসংক্ষেপ করার। মানে এত যে প্রতিকারের নাম আমরা দেখলাম তার মধ্যে কোন নামগুলো সবচেয়ে বেশিবার ফিরে ফিরে এসছে, চলুন এবার সেটাই একটু খুঁজে বের করা যাক। এতক্ষণ ধরে যা যা দেখলাম তাতে একটা জিনিস হয়তো এতক্ষণে সবারই চোখে পড়েছে, কিছু নাম কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, তাই না? এর মানেটা কি?
এর মানে হলো এই উৎস অনুযায়ী কিছু প্রতিকার আছে যেগুলো বেশ ভার্সেটাইল, মানে বিভিন্ন ধরনের আঁচিলের ক্ষেত্রেই সেগুলো কাজে লাগতে পারে। আর এই বার চার্টটা কিন্তু সেই ছবিটাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, নাইট্রিক অ্যাসিডের নামটা এসছে সব মিলিয়ে 15 বার। ভাবা যায় ঠিক তারপরই আছে থুজা 11 বার, আর তারপর কস্টিকাম 9 বার। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দিচ্ছে কোন প্রতিকারগুলোকে এই উৎস সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর তালিকার একদম টপে যে আছে নাইট্রিক অ্যাসিড, সেটার ব্যবহার যে কতটা ব্যাপক তা এই একটা বাক্য পড়লেই বোঝা যায়। চোখের পাতার মতো একটা সেন্সিটিভ জায়গা থেকে শুরু করে বড়, শক্ত বা যে আঁচিল থেকে রক্ত পড়ে এমন প্রায় সব ক্ষেত্রেই এর নামটা লিস্টে পাওয়া গেছে। তাহলে পুরো আলোচনা শেষে প্রশ্নটা ঠিক কী দাঁড়াচ্ছে? এই উৎস থেকে আমরা যা দেখলাম তাতে এটা তো পরিষ্কার যে আঁচিলের প্রতিকার বেছে নেওয়ার ক্ষেত্রে সেটা কোথায় হয়েছে, তার ধরন কেমন, এমনকি দেখতে কেমন, এই সব ছোট ছোট ডিটেলসও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে কি আমরা বলতে পারি হোমিওপ্যাথিতে সঠিক প্রতিকার খুঁজে বের করার আসল চাবিকাঠিটাই হলো এই নির্দিষ্টতা বা স্পেসিফিসিটি? বিষয়টা কিন্তু আসলেই ভাবার মতো।